চাকার লসাগুকে, এই দুইটি চাকার লসাগুকে সবসময় এই ঘোরার পার্থক্য, হ্যাঁ, এর কম বলুক আর বেশি বলুক, এই ঘোরার পার্থক্য, পার্থক্য মানে কম বা বেশি, এই ঘোরার পার্থক্য যে গুণ করবেন আপনার এটা চলে আসবে। তাহলে 2 ইন্টু এই লসাগু কত, 2 মধ্যে লসাগু কত 6, 6 ইন্টু 10 মানে কত 60, দেখেছেন অটোমেটিক হয়ে গেল, তাই না বলেন? 2 দিয়ে লসাগু কত 6 না, আর ঘোরার পার্থক্য কত 10, তাহলে 60, তাহলে 60 মিটার আনসার হবে কত 60 মিটার, 60 মিটার। তো এইগুলো প্রত্যেক এর কিন্তু 3-4টা ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ এইভাবে করে ফেলবেন। আচ্ছা এখন দেখেন ঘনবস্তু হচ্ছে, ঘনবস্তু, ঘনবস্তু হচ্ছে অনেকগুলো, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, একটা বর্গাকার ঘনবস্তু, তারপর আছে কি একটা আয়তাকার, 4টা বেজে গেছে অলরেডি। নামাজের সময় কখন যেন, 5টায়, 5টা নাকি? স্যার 5টার কাছাকাছি কোনো সময়। ওকে, স্যার 5:45টায় নামাজ। না তখন একটা ব্রেক দিয়ে দেবে, দেখি তার আগে যদি শেষ করতে পারি তো ভালো। না, এটা 3 ঘন্টা ক্লাস, ওখানে লেখা আছে 2 ঘন্টা বা 3 ঘন্টা, বলেছে 3 ঘন্টা। ওকে, তাহলে কি পড়ছিলাম? ও আচ্ছা, ঘনবস্তু লিখে রাখেন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে, লিখে রাখেন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাকে ঘনবস্তু বলে। ঘনবস্তু হচ্ছে অনেকগুলো হয়, প্রথম ঘনবস্তু ভেবে লিখেছি এটা, এটা একটা আয়তক্ষেত্র না বলেন, আমরা কিন্তু চতুর্ভুজ ড্র করে ফেলেছিলাম তাই না, চতুর্ভুজ, এটা কি হচ্ছে একটা আয়তক্ষেত্র, আরেকটা আয়তক্ষেত্র আমি দিয়ে দিলাম। এই দুটো আয়তক্ষেত্রকে আমি কি করলাম, এভাবে, এটা নিয়ম এভাবে লেখে আর কি। তো এটার সাথে, এটার সাথে এটা টান দেয়, এটার সাথে এখানে টান দেয়, এটার সাথে এখানে টান দেয়, এটার সাথে এটা টান, এইটাকে বলা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তাহলে ঘনবস্তু এটা আয়তাকার, আয়তক্ষেত্র দিয়ে তৈরি, এই জন্য আয়তাকার, আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তু প্রতিদিন সকালে উঠে ভোকাবুলারি পড়বেন, হ্যাঁ, প্রেপজিশন পড়বেন। আপনার তো মেধাবী হওয়ার দরকার নাই, আপনার লাগবে চাকরি, চাকরিতে যেগুলো যেগুলো আসে সেগুলো পড়বেন, বুঝতে পারছেন? অতিরিক্ত কিছু পড়ার চেষ্টা করবেন না, আর অতিরিক্ত বেশি জানার দরকার নাই, যেটুকু জানলে আপনার কাজে লাগবে সেগুলো জানবেন, বুঝতে পারছেন? বই টই পড়ার দরকার নাই, অনেকেই গল্পের বই পড়ে পড়ে, এগুলো দরকার নাই। একটা চাকরি নেন, তারপরে বস্তা বস্তা গল্পের বই পড়ে। তবে মেধাবী হতে গেলে আপনার এই এই যে একাডেমিক বই পড়ে লাভ নেই, মেধাবী আপনি যদি হচ্ছে মানে সত্যিকার জ্ঞানী হতে চান, তাহলে আপনাকে দেশ বিদেশ ঘুরতে হবে। আরেকটা অপশন হচ্ছে বিভিন্ন রাইটারের বই পড়তে হবে, মনীষীদের বই পড়তে হবে, বুঝতে পারছেন? এবং অনেক কিছু সম্পর্কে জানতে হবে, ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে, ইসলামিক এই হিস্টোরি গুলো জানতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি জ্ঞানী হতে পারবেন, এগুলি তো রিয়াল জ্ঞানী। আপনার মন মানসিকতা বড় হবে, সবকিছু হবে, হ্যাঁ। আর এই একাডেমিকের যদি পড়ে জ্ঞানী হন, ওর দরকার নাই, ওইটা আসলে জ্ঞানী বলে না, বুঝতে পারছেন? এই যে আমি ম্যাথ পারি, এটা আমার জ্ঞানী না। অনেকে আমার খুব বলে যে স্যার তো খুব ম্যাথ পারে, স্যার অনেক জ্ঞানী, ভুল কথা, বুঝতে পারছেন? আমি ম্যাথে হয়তো বলতে পারেন ছোটখাটো একটা এক্সপার্ট, এই আমি কিন্তু আসলে অত জ্ঞানী না, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে ছোটদের থেকে আমি জ্ঞান নেই। হুম। স্যার আপনি তো আইবিএ তে পড়েন, জ্ঞানী না হলে কি আর গেছেন? জি জি। স্যার বলতেছি আপনি তো আইবিএ তে পড়েন, অনেক কিছু অবশ্যই জানেন। হ্যাঁ, তাই বলে কি আমি বলতে পারেন মেধাবী, এটা বলতে পারেন, হ্যাঁ। তাই বলে মেধাবী আর জ্ঞানী একরকম না। মেধাবীরা ঠিক আছে বলতে পারেন, কিন্তু রিয়াল যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাদের বই পড়তে হবে, ইনফরমেটিভ হতে হবে অনেক বেশি, হ্যাঁ, কথা বলার দক্ষতা থাকতে হবে, তারপর হচ্ছে যে কোনো সিচুয়েশন সম্পর্কে ট্যাকল দেওয়ার মতো মন মানসিক থাকতে হবে, তারপর ডিফিকাল্টিস ফেস করতে হবে, ওইগুলো সলিউশন, এইগুলো এরা হচ্ছে জ্ঞানী, বুঝতে পারছেন? এইগুলো জ্ঞানী। আর ওইগুলো এমনি এমনি আসে না, হঠাৎ করে আসেন। আচ্ছা, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু বলে। তাহলে এই জন্য বললাম যে আপনার জ্ঞানী হওয়ার দরকার নাই, আগে আপনি কি করবেন, আগে জব নেবেন, তারপরে আপনি বই পড়বেন, তখন জ্ঞানী হয়ে যাবেন, বুঝতে পারছেন? জ্ঞানী হয়ে যাবেন। দেখেন না, এলাকার সবচেয়ে, মনে করেন এরকম আছে, এগুলো তো আমি তো দেখছি এগুলো নিজে, যে সবচেয়ে বখাটে ছেলে, হ্যাঁ, তো স্কুল লাইফে কলেজ লাইফে ঘোরাফেরা করতো, ও মারামারি করতো, হ্যাঁ, তারপর হচ্ছে আরো অনেক কেলেঙ্কারি আছে, সে মনে করে কোনোভাবে ডিগ্রি পাস করলো, কোনোভাবে মনে করে যে একটা টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে ওকে জব নিল, সে এখন মনে করে যে ওই এলাকার সবচেয়ে ভদ্র ছেলে আর কি, বেশ ভালো, বুঝতে পেরেছি এরকম। আর একটা ছেলে ছিল, তার রোল এক ছিল মনে করেন, তারপরে রেজাল্ট ভালো, কোনো কারণে মনে করেন সে
চাকরি পায় নাই, অথবা অনার্স মাস্টার্স হয়ে গেছে এখন চাকরি পাচ্ছে না, এখনো পাচ্ছে না এরকম, সে তাকে মানুষ কি বলবে, ও তো শুধু গোয়েন্দারি করছে, ঘুরতে ফিরছে, হ্যাঁ প্রেম করে বেড়াইছে, তারপর হচ্ছে মানে এইগুলো আর কি, বুঝছেন, নেগেটিভ কথাবার্তা, মানে চাকরি পায়নি, যখন চাকরি পাবে তখনই মেধা হয়ে যাবে। তো এটাই। তো আমার এরকম পরিচিত আছে অনেক, যে তারা চাকরি করে, ভালো চাকরি করে, একদম ডেফিনেটলি বলতেছি, বুঝতে পারছেন, রোজার মাসে বলতেছিলাম যে আসলে তারা চাকরির পরীক্ষা কেন, ওর 100-র মধ্যে মানে কি 30 পাওয়ার মতো যোগ্যতা নাই, বুঝতে পারছেন, তারা তারা বড় বড় জব করতেছে, বুঝতে পারছেন, বড় বড় জব করতেছে, আমি পার্সোনালি তাদেরকে চিনি, বুঝতে পারছেন, তারা এখন সবচেয়ে মেধাবী ব্যক্তি, আবার পাওয়ার এমফেসিস করতেছে, বুঝতে পারছেন। এই তো যাই হোক, ওগুলোর দিকে না যেয়ে পড়াশোনা করে চাকরি নেবেন, একদম মনে করেন যে নিজের নিজের ইনকামটা বৈধ করে নেবেন, আপনি অনেক ভালো থাকবেন, বুঝতে পেরেছেন। এই তো আয়তাকার ঘনবস্তু দেখেন, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু বলতে বোঝাচ্ছে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটু আলাদা আলাদা, মানে দৈর্ঘ্য যেরকম হয় প্রস্থ অন্যরকম, এইরকম, যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয় তাকে বলা আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, ঘনবস্তুর ক্ষেত্রফল দেখেন, ক্ষেত্রফল, আপনি মনে করেন একটা কাউকে গিফট করবেন, মনে করেন, হ্যাঁ, মনে করেন একটা মোবাইল গিফট করবেন অথবা যে কোনো কিছু গিফট করবেন, আপনার র্যাপিং পেপার লাগে না, র্যাপিং পেপার লাগে, তা আসলে ওই ক্ষেত্রফল, ওই মানে র্যাপিং পেপার লাগে, ওর ক্ষেত্রফলের সমান জায়গাটা লাগে, বুঝতে পারছেন, র্যাপিং পেপারটা, তাই না। তো আমি মনে করেন যে আমি একটা জিনিস মনে করেন আমি প্যাক আপ করবো, ছোট জিনিস, সেটা তো আমার মনে করেন যে বিশাল বড়টা, বড় মানে র্যাপিং পেপারের দরকার নাই, তো তো ওটা আনুমানিক কতটুকু ক্ষেত্রফল হবে সেটা চিন্তা করে আমি র্যাপিং পেপার কিনি, বুঝতে পারছেন। আমার আমার মনে করেন আমার রুমে আমি টাইলস লাগাবো, আমি তো 2 ট্রাক টাইলস নিয়ে আসবো না, তাই না। তো ওইটা টাইলস লাগতে লাগবে, ওখানে টাইলস ওখানে দিয়ে লাগবে হয়তো 30 থেকে 40টা টাইলস লাগবে, তো আমার তো 2 ট্রাক টাইলস লাগবে না, এটা কমন সেন্স, বুঝতে পারছেন। তো আপনি যখন হচ্ছে এই ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে, দেখেন আপনি ভালো করে বুঝেন, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে না, এটা একটা ঘনবস্তু, এটা 6টা তল আছে, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বলছে বাইরের পৃষ্ঠের যে জায়গাটা, বুঝতে পারছেন, সবসময় মনে রাখবেন, বাইরের পৃষ্ঠের যে জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রে মানে এই যে একটা তল, আপনি যে টেবিলে আছে, টেবিলে যে আপনি বই রাখছেন, ওটা কিন্তু একটা তল, তলের দৈর্ঘ্য প্রস্থ থাকে, এটা অনেক পরীক্ষা আসে, তলের মাত্রা কয়টি, তলের মাত্রা 2টা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, ওকে। তো এই যে দেখেন উপরে দেখেন, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, বুঝতে পেরেছেন, এটা একটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে নিচের যে এটা তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান, আবার এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান, এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান, এরকম। ধরেন এটা হচ্ছে, এটা মনে করেন আমাদের এই রুমটা, মনে করেন এই রুমটা আমরা ভিতরে আছি, তাহলে বাইরে থেকে দেখতে গেলে কি রুমের বাইরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এই ঘরের ক্ষেত্রফল হবে, বুঝতে পারছেন। তার মানে কি ছাদের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, বাম সাইডে ওয়ালের ক্ষেত্রফল, ডান সাইডে ওয়ালের ক্ষেত্রফল, সামনের ওয়ালের ক্ষেত্রফল, বামের ক্ষেত্রফল, তাহলে আপনার পুরা রুমের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর এটা ঘনবস্তু বিধায় আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন, উপরে ছাদের ক্ষেত্রে এটা এ ধরেন, এটা বি ধরেন, এটা সি ধরেন, তাহলে এটা এ মানে এটাই বি মানে বিটি, তার মানে এটা একটা তল, দৈর্ঘ্য প্রস্থ আছে, এই জন্য এই বি, তাহলে নিচে সেম একটা, তাহলে এটা 2ab হবে, এই পাশে কত বিসি হবে, তাহলে এই পাশে কত বিসি, এভাবে 2bc, এভাবে 2ca, তাহলে ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু কত, ab প্লাস বিসি প্লাস হবে কত, বুঝতে পারছেন, ab প্লাস বিসি প্লাস সি, এরকম, এটাই। আর আয়তন হচ্ছে এই যে বক্স, এই বক্সের ভিতরে অনেক কিছু আছে, হ্যাঁ, এখানে অনেক কিছু আছে আর কি, এই বক্সের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, আমার রুমের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে কি বক্স, মানে সেটা হচ্ছে কি আয়তন। তো এই বক্সের ভিতরে যেটা আছে সেটা কি আয়তন বলা হয়, ওকে। তাহলে একটা জিনিসের যে বাইরের পৃষ্ঠের যে জায়গাটা সেটা হচ্ছে ক্ষেত্রফল বলা হয়, আর ভিতরে যে জায়গাটুকু থাকে এটা আয়তন বলা হয়। এই আয়তন বের করতে হয় ঘনবস্তুর ক্ষেত্রে, আয়তন বের করার ক্ষেত্রে, হুম, আয়তন বের করার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা, তার মানে কত হচ্ছে এবিসি, এবিসি। আর এর কর্ণ তেমন আসে না, তারপর লিখে দিই ডিরেক্ট, কখনো কখনো কোনো কোনো পরীক্ষা আসতে পারে যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ কত, তো এটা হচ্ছে কর্ণ বলা হয়, এটা কর্ণ বলা হয়। যেমন যেমন আমরা আয়তক্ষেত্রের কর্ণ আমরা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, এবং অতিভুজটা আর কি, মূলত রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার 25 স্কয়ার, তো কর্ণ এটা কত হবে, এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা, হ্যাঁ, এরা সবগুলো স্কয়ার দিতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই আর কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে, তাহলে ক্ষেত্রফল 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, আয়তন হচ্ছে কত এবিসি, আর কর্ণ হচ্ছে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সিমিলারলি এট দ্য সেম ওয়ে আপনি এই বর্গক্ষেত্র মানে হচ্ছে একটা ড্র করলেন, এরকম আরেকটা বর্গক্ষেত্র আপনি এখানে ড্র করে দিলেন, এরকম আরেকটা বর্গক্ষেত্র, এরকম আরেকটা বর্গক্ষেত্র ড্র করলেন, এই দুটো বর্গক্ষেত্রে, এই দুটো বর্গক্ষেত্রে, এই যে এটা এখানে একটা, এখানে একটা, এটা একটা, তাহলে এই যে এটা বর্গাকার ঘনবস্তু আর কি, এটাকে বলা হয় ঘনক বলা হয়, যেটা আমরা ওই যে রুবিক্স কিউব, আমরা কিউব মিলাই না, বর্গাকার ঘনবস্তু বা বর্গাকার বর্গাকার ক্ষেত্র বলা হয়, এটাকে ঘনক বলা হয়, ঘনক, ঘনক,
এটাকে ইংলিশে বলে কিউব বলা হয়। তো যাই হোক, এর যা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সেম একই, তাহলে কি বর্গাকার ঘনবস্তু বলে। এর ক্ষেত্রফল মানে কত, একই কথা। এখানে যেভাবে দেখেন, একটা আয়তক্ষেত্রের যে মেকানিজম ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গাকার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল না বলেন? আয়তক্ষেত্রের কর্ণ ছিল কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, হ্যাঁ ওটাও কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে সব একই একই। তাহলে আয়তাকার ঘনবস্তু বর্গাকার ঘনবস্তু সূত্র একই। তো এটার কি এটার তল মানে কত, এ স্কয়ার, তাহলে সবগুলো তলে কি হবে, যেগুলো সমান সবগুলো, তাহলে 6 স্কয়ার হবে। আর আয়তন হবে কত, একটা তলের ক্ষেত্রফল যদি স্কয়ার হয়, তাহলে সব ছটা তলের ক্ষেত্রফল কত, সবগুলো সমান যে 6 স্কয়ার। আর দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ কত হচ্ছে উচ্চতা, মানে কত হবে, এ কিউব হবে। আর এখানে কর্ণ যেটা হবে, কর্ণ, এখানে কর্ণ, কর্ণ হচ্ছে কি, এখানে এই যে যেমন আমরা বর্গক্ষেত্রে কর্ণ মানে √2a লিখতাম, তাহলে এখানে √3a লিখতে হবে। এটা হচ্ছে আলাদা, √3a। এই ছিল আয়তাকার ঘনবস্তু এবং বর্গাকার ঘনবস্তুর মধ্যে। আচ্ছা, এরপরে দেখেন আরো আছে, এগুলি তেমন আপনাদের কম আসে, বাট যদি আসে ডিরেক্ট কমন পড়বে এবং খুবই সহজ, মানে মনে রাখলেই হলো। তো মনে রাখার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি আর কি, অথবা কয়েকবার মুখে মুখে বলবেন, এই মুখে মুখে বলবেন। তো এখানে ধরেন এটা একটা ত্রিভুজ আর কি, সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহুটা আছে, এটাকে আমরা ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত ড্র করলাম, বুঝছেন? বৃত্তের চেহারা যেরকমই হোক না কেন, এই যে এটা হচ্ছে আমাদের, এটা হলো একটা কোণক। এটা কি বলা হয়, কোণক বলা হয়, এটাকে বলে কি কোণক। এটা একার আকার আছে, কোণক আর কি। এটাকে ইংলিশে বলে কোণ। কোণ আইসক্রিমটাই হচ্ছে একটু মূল মূল উদাহরণ, বুঝতে পারছেন? এটা এইচ বলা হয়, এটা কত আর বলা হয়, এটা এই। তাহলে এটা হচ্ছে কোণক বলা হয়। আর একটা আয়তক্ষেত্র, এরকম আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এই আয়তক্ষেত্রে এই সেটা দাও তো। এই আয়তক্ষেত্রের দুই পাশে এটাকে আমরা ব্যাসার্ধ ধরে আমি একটা বৃত্ত ড্র করলাম, এই বৃত্ত ড্র করলাম। তাহলে এটাকে বলা হয়েছে চেহারা যেরকমই হোক, এই আয়তক্ষেত্রের দুই পাশে দুটি বৃত্ত এরকম ফিগার থাকবে, এটা হচ্ছে এইচ হবে, এটা আর হবে, এটাও আর হবে। এটার ক্ষেত্রফল, এটা কি হচ্ছে, এটাকে বলা হয় সিলিন্ডার। তো এটা হচ্ছে ইংলিশ আর কি, সিলিন্ডার, বাংলা লিখেছে আর কি সিলিন্ডার, বা ওরা লেখে আর কি সিলিন্ডার। এটাকে এর বাংলা হচ্ছে বেলুন, হ্যাঁ বেলুন, দুটো ইউজ হয়। এই। আর একটা বৃত্তের এই যে এটা একটু অক্ষ বলা হয়, হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন একটা অক্ষকে, অক্ষকে ব্যাস ধরে বা ব্যাসার্ধ ধরে, এই যে ব্যাসার্ধ ধরে যে গোলাকার ঘনবস্তু সৃষ্টি হয়, তাকে বলা হয় একটা গোলক। বৃত্ত মানেই গোলক আর কি, এটাকে গোলক বলা হয়, এখানে গোলক। তো এটা হচ্ছে অক্ষ আর কি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এগুলো ব্যাসার্ধ, এটা আর বলা হয়, এগুলো আর। তো এটা গোলকের, এই গোলকের ক্ষেত্রফল হয়, গোলকের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল হচ্ছে কি, আমি এটা 4টা পাই আর স্কয়ার হিসেবে হয়, তাই 4 দিয়ে গুণ করে দিই, মানে বৃত্তের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করি, এভাবে মনে রাখি। আর আয়তন হচ্ছে এর আয়তন, এর আয়তন এই 4 এর সাথে মিল আছে, 4 থাকে, নিচে 3 থাকে, আর এখানে পাই, এখানে আর স্কয়ার না হয় কিউব হয়, এই 3 এখানে আসে, এরকম আর কি, হ্যাঁ এরকম টাইপ। তো আমি কোনোভাবে মনে রাখি আর কি এটা। আর এটার আয়তন হচ্ছে, শুধু আয়তনটা পড়েন, এটা আপনাদের আয়তন পড়লেই হবে, আয়তন, হ্যাঁ। এখানে পাই আর স্কয়ার হচ্ছে এই, দেখেন বৃত্তের ক্ষেত্রফলের সাথে এইচ দিয়েছি, আর এটাও তাই, এটার আয়তনটা হচ্ছে কত, এটার আয়তন একইভাবে লিখবো। এখানে পাই আর স্কয়ার এইচ, এটা ঠিকই লিখবো, তখন সেম হয়ে যাচ্ছে, এই জন্য আমি 1/3 দিয়ে দিলাম, বুঝতে পারছেন? কিন্তু এটা ব্যাখ্যা আছে, বাট এগুলো ব্যাখ্যা করবো না, এটা আমি এক্সট্রা পড়াচ্ছি আপনাদের। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। তাহলে কোণকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর সিলিন্ডার বা বেলুনের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, ডিরেক্ট সূত্রও আছে কখনো কখনো। আর গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কি। ক্লিয়ার কিনা বলবেন যে এখানে এ পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? তাহলে আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাব। জি স্যার, ক্লিয়ার, কিন্তু এতগুলো মনে জি রাখা স্যার। কষ্ট তো। ক্লিয়ার দেখেন, এই যে এটা হচ্ছে কোন আইসক্রিম, এটা এর মধ্যে তো আইসক্রিম থাকে অনেকে, আপনারা তো কোন আইসক্রিম। আর এটা হচ্ছে আপনার বাসায় যে চুলা থাকে না, গ্যাসের চুলা, যে সিলিন্ডার নিয়ে আসেন না কিনে ওইটা, অথবা স্যার 10 গ্রাম। কুয়া আছে না, কুয়া, এই যে কুয়াটা, কুয়া মানে এই যে গ্রামে আমাদের বাসায় কুয়া ছিল আর কি, কুয়া এই। আর গোলক তো চিনি, হ্যাঁ বৃত্ত গোলক। তো দেখেন চলেন আমরা চলে যাই এখানে। এখানে বলা আছে একটি ঘনকের সমগ্র সমান কত। ঘনক মানে কি বলেন তো? ঘনক মানে তো হচ্ছে আয়তাকার ঘনবস্তু, তাই না? ঘনক মানে আয়তাকার ঘনক। এগুলো এটা কি বড় ক্ষেত্র দিয়ে হয়, তাহলে এর এক একটি তল মানে কি, এক একটা তল মানে কি বলেন তো, এক একটা তল কি, এক একটা তল মানে কি? এখানে কি বড় ক্ষেত্র না? বড় ক্ষেত্র কি, এখানে একটা সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, সমকোণ 90 ডিগ্রি, তাই না? স্যার মানে একটা তলে 4টা থাকলে 6টা তলে কয়টা থাকবে বলেন তো? 24টা সমকোণ থাকবে না বলেন? তাহলে এই ঘনকের একটা তলে যদি 4টা সমকোণ থাকে, তার 6টা তলে কয়টা সমকোণ থাকবে? 4 6 24টা সমকোণ থাকবে। তার আনসার কত হবে? 24টা। ক্লিয়ার? জি স্যার। ওকে।
তাহলে এটা কিন্তু অনেক জায়গায় ভুল দেওয়া আছে, আপনার 24টা লিখবেন, ওকে, মনে রাখবেন এখানে। এরপরে দেখেন, হুম, এত উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 2 ফুট, বাক্সের আয়তন কত বলেন তো? এর চেহারা দেখেন তো, এটা কি আয়তাকার ঘনবস্তুর মধ্যে পড়ে, নাকি ঘনকের মধ্যে পড়ে, নাকি সিলিন্ডার, তারপর কোণ, অথবা ঘনবস্তু, কি গোলকের মধ্যে, কয়টা এই 5টার মধ্যে কোনটার মধ্যে পড়ে এটা বলেন তো? আয়তক্ষেত্র। আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। তা আয়তাকার ঘনবস্তুর আয়তন কত বলেন তো? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তো এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, এটা দৈর্ঘ্য মানে এ মানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। বি মানে কি প্রস্থ, এটা 2 দেওয়া আছে। আর সি মানে উচ্চতা ধরলাম কত, উচ্চতা দেওয়া আছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফুট, এই জন্য 12 দিয়ে ভাগ করলে সঙ্গে সঙ্গে ফুট হয়ে যায়, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে এটা ফুট হয়ে যাবে, এটা কি সঙ্গে সঙ্গে ফুট হয়ে যাবে, তার মানে 3/2, 3/2। তাহলে আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ কত হচ্ছে উচ্চতা, তাহলে এটা কত হবে, 9 হবে, 9 ঘনফুট। সবগুলো ফুট করবো, ক্লিয়ার? এখান জি থেকে স্যার। আপনাদের রিটেন আসে আর কি, এখান থেকে রিটেন আসে আপনাদের, এগুলো রিটেন আসে। রিটেন আসে শুধু শুধু এইটুকু লিখবেন, এইটুকু লিখবেন, হ্যাঁ, আর লেখার দরকার নেই। একটি ঘনকের ধার, ধার মানে একটা বাহু, বুঝতে পারছেন? ধার মানে বাহু আর কি। একটি ঘনকের ধার 10 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো ঘনকের ক্ষেত্রফল কত বলেন তো? 6a² না বলেন? তো 6 এর মান কত, 10, এখানে হোল স্কয়ার, তাহলে 600। 100 আর 600 গুণ করলে কত, 600 হয়, তাই না? ঠিক আছে, বলেন। জি স্যার, সূত্র মনে রাখলে সহজ স্যার, এক্স্যাক্টলি। কিন্তু স্যার এত সূত্র মনে রাখা একটু কষ্ট। বারবার পড়লে মনে থাকবে। 10 সেন্টিমিটার কেন, আমি তো সেভাবে বলে দিলাম। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ছোট ঘনক, ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটা ঘনকের মধ্যে, মানে একটা বড় ঘনক, একটা বড় বাক্সের মধ্যে ছোট বাক্স ঢুকবে, তাই না? একটা বড় বাক্সের মধ্যে একটা ছোট বাক্স ঢুকবে। একটা ট্রাকের মধ্যে কতগুলো বাক্স রাখতে পারবেন? তাহলে ট্রাকের আয়তনকে বাক্স আয়তন দিয়ে ভাগ করতে হবে না বলেন? মানে কতগুলো সংখ্যা চেতে গেলে আপনার কি হয়, ভাগ মানে বড়টা, বড়টার আয়তন দিয়ে ছোট আয়তন দিয়ে ভাগ করতে হবে সংখ্যা পেতে গেলে, হ্যাঁ। কতগুলো ছোট ঘনকের সংখ্যা, ছোট ঘনকের সংখ্যা পেতে মানে কতগুলো ছোট ঘনক লাগবে, তাই না? মানে একটা ঘনকের মধ্যে কত সহভাগী, তাহলে কয়টি ছোট ঘনক, এই ছোট ঘনকের সংখ্যা, সংখ্যাটা হবে কি বড় ঘনকের আয়তন, বড় ঘনকের আয়তন। এটা 10 সেন্টিমিটার, তার মানে কত, এখানে ছোট ঘনকের আয়তন, আর এখানে 100 মিটার, মানে কি এটা সেম করতে হবে, 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে ভালো করে বুঝুন এটা। তাহলে 100, এটা মিটার কিউব, এটা কিউব না বলেন? আর এটা কত, 10 কিউব না বলেন? এই কিউব তো সেম। তাহলে বড় ঘনকের আয়তন কত, এ কিউব। আর ছোট ঘনকের আয়তন কত, এ কিউব। ছোট ঘনকের এ মানে কত, প্রথম মানে কি ধার, মানে হচ্ছে কি বাহু আর কি। আর এটা এ মানে কত, 1 মিটার দেওয়া আছে, 100 সেন্টিমিটার লিখলাম, এই তো। তাহলে দেখেন এখানে 3টা লেখেন, এরকম 3টা লিখবেন। আগেটা কত, 3টা লিখবেন, 1 2 3, 1 2 3, তার মানে কত হচ্ছে 1000। এতটি, বুঝতে পারছেন? এতটি ক্লিয়ার? ক্লিয়ার কি না বলবেন? জি স্যার। স্যার আমাদের কিছু কিছু অধ্যায়ের কিছু কিছু অংশ বাদ থেকে গেছে, আমাদের তো সলভ ক্লাস দেয় নাই একটাও। সলভ ক্লাস নিয়ে নেবেন, বুঝতে পারছেন? ধরে বেঁধে নিয়ে নেবেন, ঠিক আছে? সলভ ক্লাস 3টা অধ্যায় পর পর সলভ ক্লাস নেবেন। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সবাই জানেন, 6a²। এইটুকু ছিল আর কি মোটামুটি। দেখেন, বলা আছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। দেখেন এই যে বৃত্তের ক্ষেত্রফল, এখানে বৃত্তের ক্ষেত্রফল এখানে কত, এই বৃত্তের ক্ষেত্রফল কি পাই r² না বলেন?
এই বৃত্তের ক্ষেত্রফল একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তার মানে এটার ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার হবে না বলেন? তাই হবে না? তাই বলছে না? একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমার লেখা ঠিক আছে কিনা বলেন? আমার লেখা কি ঠিক আছে? ঠিক আছে, তারপরে ঠিক একটু আছে। স্যার। এখন বলছে যে তাদের পরিসীমা অনুপাত কত। পরিসীমা মানে তো জানেন তো, তাই না? বলছে যে তাদের তাদের মানে কি, প্রথমে কার কথা, বৃত্তের কথা। তাহলে বৃত্তের পরিসীমা কত, 2 পাই আর না বলেন? আর আর বলেন তো বর্গক্ষেত্রের পরিসীমা কত, কে বলবেন? স্যার, 4 বাহুর যোগফল। ভেরি গুড, 4 বাহুর যোগফল। ভেরি গুড। তার মানে একটা বাহু বের করতে হবে। তো আমি আমি জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান, এটা এ ধরলে তার মানে কি হয় বলেন তো, এ স্কয়ার সমান সমান কত, পাই আর স্কয়ার না বলেন? তো এর মান বের করে, এ সমান সমান রুট ওভার কি, পাই আর স্কয়ার। এটা আলাদা করে রুট করলে কত হবে, তাহলে রুট পাই থেকে ঠিকই দেবে, এ আর স্কয়ার মানে কত, আর হবে এই। তাহলে বলেন তো 4 কি, 4 পাই, 4 এ না বলেন, 4 এ মানে কত, 4 রুট। লেখা ঠিক আছে বলেন? লেখা ঠিক আছে? লেখা ঠিক আছে কিনা বলেন? জি স্যার, ঠিক আছে। এই তো মানে এটা যাচ্ছে, এটা তো আমি এমনি বের করে ফেলেন আর কি। ধ্যান, এই যে এখানে এই টু টু কাটাকাটি 2 হয়, এই আর কেটে যায়, তার মানে থাকে কত, উপরে পাই থাকে আর নিচে কি থাকে, 2 রুট পাই। বুঝতে পারছেন একই কথা? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, এটা তো আপনারা জানেন, মাত্র পড়াইছি। দেখেন, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার যদি হয়, 1 কিলোমিটার 500 মিটার দিকে, ওই তো। তার মানে কত কি বলেন তো, এই 5 মিটার সে একবার ঘুরলে 5 মিটার যায়, দুইবার ঘুরলে 10 মিটার যায়। তাহলে 1 কিলোমিটার 500 মিটার মানে কত মিটার বলেন তো, 1500 মিটার না বলেন? 1500 মিটার কি 5 মিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে, 300 বার ঘুরবে, তাই না বলেন? এটা মানে কি, 1 কিলোমিটার মানে কি 1000 মিটার না? ঠিক আছে কিনা বলবেন? জি স্যার। ইজ ইট ওকে? জি স্যার। একক ব্যাসার্ধ বিশিষ্ট মানে আর বৃহৎ একটি বৃত্তের ক্ষেত্রফল কত? এই পাই আর স্কয়ার, দেখেন পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার আর কি। তো আর এর মান কত, 1, তার মানে কত, পাই হবে। আনসার হবে কত, পাই। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো, অধিচাপ বলতে হচ্ছে যে এখানে অধিচাপ, উপচাপ, অধিচাপ, এটা এই নিবন্ধন এসেছে। ধরেন এটা হচ্ছে, ধরেন এখানে এই বি ধরলাম কথার কথা। তো এই যে এটা একটা চাপ, এটাকে উপচাপ বলা হয়, উপচাপ। উপচাপের উল্টাটা যেটা হয়, অপোজিটে যেটা, এটা এটা বড় চাপ না বলেন? এই বড় চাপকে অধিচাপ বলা হয়, অধিচাপ, অধিচাপ বলা হয়। তো এখানে যে কোণটা থাকবে, ধরেন এখানে যদি আমি একটা কোণ ড্র করে ফেলি, হ্যাঁ, এখানে যে একটা কোণ ড্র করে ফেলি, এই কোণ, আর এখানে যে একটা কোণ ড্র করে ফেলি, হ্যাঁ, তো এই কোণ এবং এই কোণ, বলেন তো বড় 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 বাহুর বিপরীতে কি বড় বাহু থাকে না? তাহলে বড় চাপের বিপরীতে কি বড় বড় কোণ থাকবে, আর ছোট চাপের বিপরীতে কি ছোট কোণ থাকবে। এটা ছোট, এটা বড়। তো দেখেন, যদি এরকম থাকতো এটা তো 90 হতো, তাই না? আর যদি এরকম হয়, বলেন তো যদি এরকম হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি প্লাস না বলেন? তাহলে এটা কি হবে, 90 ডিগ্রি প্লাস। আর এটা কত হবে, ছোট না, 90 ডিগ্রি মাইনাস। তার মানে এই যে অধিচাপের অপোজিটে যে থাকে সেটা কি হচ্ছে, মানে এটা 90 থেকে বড়, তার মানে কি এটা স্থূলকোণ। আর উপচাপে তার নাম উপচাপে হচ্ছে আপনার স্থূলকোণ। আর অধিচাপে কি হবে, 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণ। বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটা, সূক্ষ্মকোণ, তাহলে হবে সূক্ষ্মকোণ। স্যার, বুঝতে পেরেছেন? অন্তর্লিখিত কি বোঝায় স্যার? জি, অন্তর্লিখিত শব্দের বাংলা কি? অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে আছে বা সাথে যেটা, অন্তর্লিখিত ভিতরে অবস্থিত। অন্তর্লিখিত মানে ভিতরে অবস্থিত, মানে এম, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভিতরে চতুর্ভুজ। আর এখানে যদি বলা হয় এখানে এই অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে অবস্থান করে, অন্ত অন্ত মানে ভিতরে, বুঝতে পারছেন? অন্তর্লিখিত মানে কি ভিতরে, ভিতরে লিখিত আর কি। লিখিত বলতে এখানে এই লিখিত বলতে ওই লেখা না, বুঝতে পারছেন? মানে চিত্র অঙ্কিত আর কি। অন্তর্লিখিত মানে ওই ভিতরে, ভিতরে মানে ওই চিত্রটা ড্র করা হয়েছে এই বৃত্তের ভিতরে। যদি আপনি ই থাকেন, মানে ত্রিভুজ থাকে, তাহলে বলে যে ত্রিভুজটা অন্তর্লিখিত। আর ত্রিভুজের ভিতরে যদি বৃত্ত থাকে, তাহলে বৃত্তটা অন্তর্লিখিত। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বিপরীত কোণ থাকলে স্থূল কোণ হইতো। ওরা সাথে সাথে নাই। বলেন তো এই যে এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে
এটা কত 90 ডিগ্রি না বলেন তো? বলেন তো এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? ধরো এটা এ, এটা বি, এটা সি মনে করেন, কোন বাহুটা বড়? এ বাহু, স্যার এ বাহু, বি বাহু, সি বাহু। 90 অপোজিট বাহু স্যার, এই যে 90 ডিগ্রি অপোজিট বাহু। তো আপনার এটা মনে রাখেন, এই চিত্র দেখেই পাওয়া যাচ্ছে যে কোনটা বড়। তারপরে আমি বলছিলাম যে এখানে বড় বাহুর বিপরীতে বড় কোণ থাকে আর ছোট বাহুর বিপরীতে ছোট কোণ থাকে। তো এর ছোট না, তো এর ছোট কোণ থাকবে না? বলেন তো। এই যে এই যে ছোট বাহু না, এগুলো কি ছোট কোণ না, ছোট কোণ না? ছোট কোণ, এটা ছোট কোণ। তো এই জন্য এটা ছোট কোণ, এটা হচ্ছে কি ছোট কোণ। এই বুঝে নিন, সহজ, এটা সহজ। আমি সবভাবেই ব্যাখ্যা করে দিলাম। এখন বলছি দুইটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত যদি এত হয়, তাহলে এটা কি হবে? তাহলে ক্ষেত্রফল কত? 4 স্কয়ার ইন্টু 5 স্কয়ার হবে। তার মানে কত? 16:25। এটা সবাই জানেন, এটা সবাই জানেন। তা ওই কিছুক্ষণ আগে বললাম 3 স্কয়ার মানে কি 9, দরকার নাই। বৃত্তের ব্যাস 26, পরিধি কত? তো পরিধি মানে কি 2 পাই আর, বুঝতে পারছেন? 2 পাই আর। আর ব্যাস 26 মানে কি 2 আর মানে কত হচ্ছে 26। তো আপনি বলতে পারেন এখানে যেহেতু পাই দেওয়া আছে, তো 2 আর মানে কত? 26 পাই হবে। আনসার হবে কত? 26 পাই। তাহলে একবারে হয়ে গেল, তাই না? বলেন 26 পাই না? ভুলে গেলেন? কিভাবে হইলো? এই বুঝেন না, এটা বুঝেন নাই? এটা কি বুঝতে পেরেছেন বলেন? জি স্যার। এখানে তো আর এর মান দেন, তা 13 হবে না বলেন? তাহলে এখানে আর এর মান বসা দেন, 2 ইন্টু পাই ইন্টু কত? আর এর মান 13, একই কথা তো। 26 পাই, তো একই কথা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কটি স্পর্শক আঁকা যায় বলেন? এই যে একটা বৃত্ত, এর বহিস্থ বিন্দু হচ্ছে এটা, কয়টা স্পর্শক আঁকা বলেন? এখানে একটা 2টা। স্পর্শক, এখানে একটা স্পর্শক, দুইটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 5 টার্ম। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে দুটি স্পর্শক আঁকা যায়। বৃত্তের কেন্দ্রস্থিতকে যাকে সেটা ভালো করে জানে, ব্যাস দরকার নাই। এটা দরকার আছে, বাট ওটা ওইভাবে পড়ে, এগুলো দরকার না বলতো। হ্যাঁ, একই বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাইছে? ক্ষেত্রফল অলরেডি 9 গুণ বৃদ্ধি পায়, তাহলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করা হয়েছিল বলেন তো? স্যার 3। 3 গুণ, হ্যাঁ। এটা রুট করলেই হয় আর কি, রুট করলে হয়। দেখেন, আর ব্যাসার্ধ বৃত্তের পরিধি কত? এটা 2 পাই আর, পরিধি মানে তো 2 পাই আর। দেখেন ডিরেক্ট আছে, বললো ডিরেক্ট আসে কিছু কিছু। একটি গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। পিছিয়ে বলেন তো গোলকের ক্ষেত্রফল কত? কে বলবেন? কে বলবেন বলেন? গোলকের ক্ষেত্রফল কত? গোলকের ক্ষেত্রফল কত বলেন? স্যার একটু আগেও তো দেখালেন, ভুলে গেছি। ওই যে বৃত্তের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করি, ওই যে 4 পাই স্কয়ার, মানে 4 পাই স্কয়ার। 4 ভুলে গেলে হবে। ব্যাসার্ধ কত? 5, তাহলে এখানে 5 স্কয়ার। 25 আর 4 গুণ করলে কত? 100 হয়, 100 পাই। ঠিক আছে? স্যার আপনার কি গোলক ফুটবল জাতীয় কিছু কে বোঝাচ্ছে? বৃত্ত গোলাকার আর কি, হ্যাঁ অবশ্যই। ফুটবল। ফুটবল বলতে পারে, ফুটবল। আচ্ছা, আপনারা তাহলে ই করেন, ব্রেক নেন, একটা 20-15 মিনিটের ব্রেক নেন, না 10 মিনিটের ব্রেক নেন, বলেন। নাকি আবার রান্না বান্না করেন? নামাজ কখন হয়? নামাজ হয় স্যার 5:45টায়। 5:45টায়, তাই তো। আর কত কত বাজে যায় কত? তার স্যার 36 বুঝতে পারে না? তাহলে এখন ব্রেক দিব 50 স্যার মিনিট। ব্রেক উজু করে নামাজ পড়তে হবে। জি, হ্যাঁ। স্যার বলছি ব্রেকের পর করতে হবে, নামাজ পড়বে। নামাজের পর আমরা 20 মিনিট পড়বো, 20 থেকে 25 মিনিট পড়বো, ওকে, সমস্যা নেই। উজু টুজু করে আসবেন, পড়বেন আর আপনাদের ইফতারের প্রিপারেশন নেবেন। স্যার কয়টা আসবে? আপনারা আসবেন হচ্ছে 4:55-তে। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার আমাদের এই যে জুম আইডি আর পাসওয়ার্ড অনেকে এসএমএস এ পাচ্ছে, কিন্তু আবার কেউ কেউ পাচ্ছে না। এই যে আমি তো আমাদের যে পাই। তো এখানে ওই যে একটু কথা বলবেন যে আমি অমুক ব্যাচের, আমি পাচ্ছি না, আমাদের এরকম, এটা ঠিক হয়ে যাবে না কয়েকদিন স্যার পর। আমি কথা বললো যে নেটওয়ার্কের সমস্যা এর ভিতরে কিভাবে আসে? স্যার আমার একটা ওটা বিষয় মনে মেসেজে দেয়, ওটা মেসেজে দেয়নি। স্যার আমার একটা বিষয় বলতে চাই কি, স্যার কিছু মনে না করলে বলুন।
জি বলেন। স্যার ওই সার্ভিসের ওদের আইটি সম্পর্কে ধারণা খুবই কম আমার যা মনে হয়। এই কারণে স্যার এই সময় যাদের অ্যাপ নাই তারা তো ম্যানুয়ালি ক্লাস ঠিকই চালাচ্ছে না। স্যার এই জন্য হয়তো মানে ক্লাসের লোকজন এত কম। অন্য সময় কিন্তু স্যার কেউ কেউ পাচ্ছে না, এই যে আইডিয়ার আর এই পাসওয়ার্ডটা অনেকেই পাচ্ছে আমাদের বুঝতে যে না। পারছেন? ক্লাসটা হয়, আমাদের যে গ্রুপেও যদি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে তো অনেকে ক্লাস অ্যাড হইতে পারে। আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপেও তো অনেকেই অ্যাড নাই, সবাই মেসেজ দিলে ভালো হয় স্যার, মেসেজে সবাইকে জানালো, স্যার অনেকেই আমরা মিস যারা করছে। ভর্তি আছি তাদের তো অবশ্যই এক্সেল এর লিস্টে নাম আছে, তো কপি করে একবার এসএমএস মারি দেওয়া যায়। তাই তো দেয়, কিন্তু যাবে না কিছু আমি বুঝতেছি না। স্যার আমি গত ক্লাসটাও পাই নাই, ওইটা হলো মানে মেসেজ আসেনি আমার, আজকেও কোনো মেসেজ আসেনি, কিন্তু গ্রুপে দেখলাম একজন আছে এটা ই করলো, এই জন্য। ভালো করছেন, গ্রুপে শেয়ার করে দিন হ্যাঁ সবাই। স্যার আমি লেখছি আর কি, অনেকে যারা ক্লাস করতে চান, আজকে গণিত ক্লাস হইতেছে, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো করছেন ভাই। স্যার আমরা যে গ্রুপে কিছু শেয়ার করবো সেটা করতেও ভয় করে, ওরা আবার কি মনে করবে তাদের না না অনুমতি না, ছাড়া। আপনারা গ্রুপে মানে অন্য কিছু শেয়ার মানে ইরিলিভেন্ট শেয়ার করবেন না, হ্যাঁ। তারপর ব্রেকে চলে যায়, হ্যাঁ আমার কটায় আসবো বলেন তো, কটায় আসবো? স্যার একটা বিষয় একটু, জি বলেন, নামাজের স্যার সময় তো আপনি যে বলেন। জব সলিউশনের কথা বললেন, ওটা কি বাজারে যে কোনো একটা জব সলিউশন করলেই যে হবে? কোনো যে কোনো জব সলিউশন, হ্যাঁ এটা কি হচ্ছে হতে পারে অ্যাসুরেন্স হতে পারে, তারপর কি আরো প্রফেশনাল হতে পারে। আচ্ছা তাহলে আমরা শুরু করবো কখন, 4টা কত 85 না 55-তে? 55। 55, আচ্ছা 55 অথবা 4টা 55 অথবা 50, বা 55-তে আসার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ? শুরু হবে। ওকে, ওয়েলকাম ব্যাক। দেখেন এখানে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, তার মানে কি পাই আর স্কোয়ার মানে হচ্ছে কত, এখানে 16, আর পরিধি 8 মিটার, মানে কি 2 পাই আর মানে কত হচ্ছে 8। বলছে যে ব্যাসার্ধ কত, আর এর মান। তো আপনি এটাকে কি করবেন, এটাকে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে এটা দিয়ে ভাগ করলে হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে এটাতে ভাগ করেন, আপনার অন্য কোনো তো নাই, সিস্টেম নাই, ইকুয়েশন নাই যে আপনি যোগ বিয়োগ করলেন বা তা করলেন, কিন্তু তাহলে ইন্টু অবস্থায় আছে, যেটাও দুটো সূত্র ইন্টু অবস্থায় আছে। এই ধরনের ইন্টু অবস্থায় থাকলে এদেরকে ভাগ করে ভ্যালুটা বের করতে হয়। তো আমি যদি এটাকে একটাতে আরেকটা ধরেন, এটা সমীকরণ 1 সমীকরণ 2 এটা ভাগ করে দিই, তাহলে পাই আর স্কোয়ার ডিভাইড কত হচ্ছে 2 পাই আর সমান সমান কত 16/কত, এই দেখেন এটা অটোমেটিক এগুলো কেটে যাবে, অটোমেটিক এই পাই কেটে যাচ্ছে, এই যে আর স্কোয়ার আর কেটে যাচ্ছে, তাহলে আর থাকে নিচে কত 2 থাকে, সমান সমান কত 2 হয়, বা আর সমান সমান কত হবে, 2 দুগুণে কত হবে 4 হবে, আনসার হবে কত 4। ওকে, আনসার কত হবে 4 হবে। ও এরপরে আর নাই, কই থাকলো তাহলে আরো তো থাকার কথা। দরকার নেই এটা। হুম, স্যার চতুর্ভুজের বাকিগুলা করাই দিতেন নাই? চতুর্ভুজে বাকি নাই তো, চতুর্ভুজে বাকি তো তেমন নাই। স্যার আমাদের সরল যৌগিক মুনাভার পি এর মান বের করা দেখান নাই স্যার, ওইটা একটা। আচ্ছা, সুতরাং আইসব পিএনআর এটা লিখলি তো হয়, আইসব পিএনআর। এই এই ম্যাথটা কি করছেন, যেটা একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার এবং 20 মিটার, বাগানটির চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কতটি করেছেন? তো এটা এইভাবে করবেন, এই যে আয়তাকার বাগান, বাগান
কি বলছে? ও, আয়তাকার বাগান এটা। এই চারিদিকে বলছে, চারিদিকে, চারিদিকে মানে হচ্ছে এইভাবে আর কি, এই চারিদিকে। তো বাগানের ইয়েটা হচ্ছে এর দৈর্ঘ্য কত 20 আর প্রস্থ কত হচ্ছে 20, 30 এখন 20, এই চারদিকে 5 মানে হচ্ছে এদিকে 5 এদিকে 5। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল বের হবে সবসময়। রাস্তার ক্ষেত্রফল যখন বের করবো, আমি শিখেছিলাম আপনাদের, হ্যাঁ। তাহলে কি করতে হবে বলেন তো, কে বলবেন? রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো? এই রাস্তা মানে কত, এই যে এগুলো রাস্তা, কে বলবেন বলেন তো, কে বলবেন? স্যার রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো আর ভিতরের ক্ষেত্রফল বের করবো, দুটো বিয়োগ দিলেই হয়ে গেল। হ্যাঁ, বলে যে বড়টা থেকে বড়টা থেকে এই চিত্রটা বড়টা থেকে ছোটটা বাদ দিবেন, হ্যাঁ। বড়টা ক্ষেত্রফল মানে কত? এখান থেকে এটুকু 30 ছিল, তাহলে এটা কত হবে? এটা 40 হবে না বলেন? এটা এদিকে 5, এদিকে 5 হলে 10 যোগ হবে। আর এটা কত হবে? এটা 5, এটা 5 যোগ, তার মানে 30 হবে এটা। তাহলে 40 থেকে এখানে এই বড়টা ক্ষেত্রফল মানে কত? 40 ইন্টু কত? 30, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ছোট ক্ষেত্রফল মানে কত? এখানে কত? 20 ইন্টু 30, যেটা বলেন আর কি। তো এটা হিসেব করলে দেখেন, এখানে হিসেব করলে এখানে কত, এভাবে চিন্তা করতে পারেন। দেখেন 40টা 30 আর হচ্ছে 20টা 30, তাহলে কত হয়? 20টা 30 হয়, তার মানে কত হবে? 600 হবে। এই ধরনের ম্যাথ আসার কথা, এগুলো তো প্রাইমারিতে আসে অনেক বেশি। স্যার পরশু দিন দু একটা কমন পাওয়া যাবে এমন কিছু করান স্যার, বর্গক্ষেত্র চতুর্ভুজ থেকে। তুমি যেগুলো করাছি সেগুলোই আর কি। ইম্পর্টেন্ট থেকে বলতে পারি যে এখানে স্যার ইম্পর্টেন্ট কয়েকটা করে দেন স্যার। দেখেন 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটা মাঠের ঠিক এটা করাছিলাম। এটা একটা বড় মাঠ, এই মাঠের, এটা একটা বড় মাঠ, এই মাঠের এই 50 মিটার দৈর্ঘ্য এবং এটা 50 মিটার, এটা হচ্ছে 40 মিটার। এই মাঠের মাঝ বরাবর আড়াআড়ি ভাবে 3 মিটার প্রস্থ একটা রাস্তা আছে মাঝ বরাবর। মাঝ বরাবর বলতে এই যেটা মাঝ বরাবর বলে, এটা মাঝ বরাবর বলে। এই তো মাঝ বরাবর কত? মাঝ বরাবর এই 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠ, মাঝ ঠিক আড়াআড়ি 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এটা আপনি কিভাবে লিখবেন? এখানে 50, এখানে 40, এটা কত লিখবেন? এখানে রাস্তা এর চওড়া মানে কি, এটা 3, এখানে 3, এখানে 3, এগুলো 3 আর কি, 3 আর কি। তো এই রাস্তাটা আমি এইভাবে লিখলাম আর কি, এই রাস্তা মানে এই রাস্তা আর কি, হ্যাঁ, এই রাস্তা। এর মতো করে লিখি, এই রাস্তা মানে যে এই রাস্তা আর কি। তো এখান থেকে এটা যদি 50 হয়, তাহলে এই রাস্তার দৈর্ঘ্য কত হবে? 50 হবে। এখান থেকে এইটুকু যদি মানে ইয়ে হয় 3 হয়, তাহলে এখান থেকে 3 হবে এটা, তাহলে 3 হবে। এর ক্ষেত্রফল কত হবে? 150। আর এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা এভাবে লেখেন, এই যেভাবে। তো এখান থেকে এটুকু যদি হচ্ছে 40 হয়, তাহলে এটাতে 40 হবে, 40। এখান থেকে 3 হয়, এটা 3 হবে, তার মানে ক্ষেত্রফল কত? 120। তাহলে ক্ষেত্রফল কত হবে? 150 প্লাস হচ্ছে 120 হবে, এই দুটো রাস্তার ক্ষেত্রফল, এই দুটো রাস্তার ক্ষেত্রফল। কিন্তু দেখেন ওই যে ভেন চিত্রের মতো আর কি, তা আপনি এটা হচ্ছে নাম্বার, এটা এই বৃত্ত, এটা হচ্ছে বি বৃত্ত। তো এই বৃত্তের সঙ্গে বৃত্তের সঙ্গে এটা কি, এই জায়গাটা কাউন্ট হচ্ছে না ডাবল? বিয়োগ করে দিই না, তখন ডাবল কাউন্ট হয়েছে। তো আপনি যখন এটা এটা দৈর্ঘ্য যখন আপনার এর ক্ষেত্রফল বের করে, তখন এই জিনিসটা হচ্ছে ডাবল কাউন্ট হয়েছে, বুঝছেন? এই জিনিসটা আসলে কি জানি, এই জিনিসটা আসলে কি, যে এই জিনিসটা, এটা 3, এটা 3, এটা 3, এটার ক্ষেত্রফল কত? 9। এটা ক্ষেত্রফল কত? 9। এটা রিপিটেশন হয়েছে, এটা বাদ যাবে, এই জন্য কত? 261। এটা রিটেনে আসে বা যদি প্রিলিতে আসে, এরকম করে ফেলবেন দ্রুত। দুইটা রাস্তা তো কোন আড়াআড়ি হবে। তো এখানে দুইটা রাস্তার ক্ষেত্রফল যখন আপনি মাপবেন, তখন মাঝখানে যে কমন জিনিসটা ওটা বাদ দিতে হবে। তো কমন জিনিস মানে কি? সব দিকে 3, তার মানে কত? ছোট বড় ক্ষেত্র 3 স্কোয়ার মানে 9, এটা ওই 9 আপনাকে বাদ দিতে হবে, 9টাকে বাদ দিতে হবে। এই যে এটা ইম্পর্টেন্ট আছে। মানে একই ট্রাপিজের মানে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, বুঝছো? এটা ট্রাপিজের ক্ষেত্রফল। তো এখানে সমান্তরাল বাহুদের যোগফল মানে কত? একটা 9, একটা কত হবে 7, আর উচ্চতা কত? তো 8 দেওয়া আছে, তো এটা কাটাকাটি করলে 4 হবে। আর এখানে কত? 16, 4 16 কত হবে? 64।
464। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। আরেকটা আছে হচ্ছে যে এখানে এই একই রম্বসের একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত, রম্বসের অপর কর্ণ কত। তো একটা রম্বস আর কি, এই রম্বসের সবগুলো বাহু কত হচ্ছে 13 দেওয়া আছে, দেখেন সবগুলো বাহু 13, মানে একটা বাহু 13 মানে কি সবগুলো বাহু 13। আর বলছে একটা কর্ণ দেওয়া আছে 24, এই কর্ণটা হচ্ছে 24। তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এখানে যে সমদ্বিখণ্ডিত করে এগুলো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, বুঝতে পারছেন? 90 ডিগ্রি হয় এগুলো। তো এখানে 90 ডিগ্রি হয়, তার মানে এটাকে সমকোণ ত্রিভুজ। এটা যদি 24 হয় তাহলে অবশ্যই এটা 12 হবে, এটা 12 হবে, তাই না? কারণ কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা অর্ধেক করে আর কি। তো এটা যদি 12 হয়, এটা যদি 15 13 হয়, তাহলে বলেন এটা সমকোণ ত্রিভুজ না বলেন? এটা 12 এটা 13 হলে কত 5 হবে। তো এই কর্ণ এখান থেকে এটুকু পর্যন্ত 5, এখান থেকে এটুকু পর্যন্ত 5 হবে, তাহলে 10 হবে। কর্ণ হচ্ছে কত 10। এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। এটাও আসলে এটা আর কি, যে একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে একটা সরলরেখা, এই সরলরেখা এই সরলরেখার উপরে একটা বর্গক্ষেত্র, সরলরেখার উপরে এই সরলরেখার উপর একটা বর্গক্ষেত্র, এই সরলরেখার উপর একটা বর্গক্ষেত্র, একই সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, একই রেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ। তো কত গুণ এটা বের করতে গেলে বড়টা ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্র বাদ দিতে হবে। তা আগে বলেন যে এই যে সরলরেখা নিলাম আমি, হ্যাঁ এই যে এখানে সরলরেখাকে নিলাম, এই সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র করতে, তাহলে একে ধরে যেহেতু আমাকে এটা 4 ভাগ করবো, তাই না? 4 ভাগ করবো, 1/4 আমার 4 ভাগ করতে হবে, 4 ভাগ করতে গেলে এরকম 4 ভাগ, তাহলে আমার একটা সংখ্যা ধরেন 4 ভাগ করলে পূর্ণ সংখ্যা হয়, 4ই ধরেন। 4 সবগুলো 4 মানে কত 16 হবে ক্ষেত্রফল। আর এটা যদি 4 ধরি তাহলে এটা এক একটা কি হবে, এটা 1 হবে, তাহলে এখানে ক্ষেত্রফল কত 1। তাহলে এই ক্ষেত্রফল 1, এর ক্ষেত্রফল 1, তাহলে একটাতে কত গুণ মানে কত, এই যে 16 গুণ। আর ট্রিক্স হচ্ছে কি, যে 1/4 থাকলে 1/4 থাকলে 4 স্কোয়ার মানে 16 গুণ, 1/3 তাহলে 3 স্কোয়ার মানে কত 9 গুণ আর কি। এভাবে করবে, এটা ইম্পর্টেন্ট একটা। আরেকটা হচ্ছে এটা 5 স্টার আর কি, এই জন্য মানে 29 তারিখের জন্য 5 স্টার। তো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, এই যে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 8, মানে সবগুলোই কত 8, তাই না? সবগুলো কত 8। বলছে এই ক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এই যে কর্ণ, এটা কর্ণ, তাহলে এই টু হবে, তাই না? কারণ বর্গক্ষেত্রের মধ্যে একটা টুইন থাকে, সমকোণ সমদ্বিবাহু, এই টু হবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে এই টু সবগুলো তো এই টু, তাই না? ক্ষেত্রফল কত হবে, এই টু এখানে হোস, তাহলে এটার ক্ষেত্রফলটা আবার বের হয়ে যাবে। ওকে, তাহলে 8 স্কোয়ার মানে কত 64, আর √2 স্কোয়ার মানে কত 2, তার মানে কত হচ্ছে 128। স্যার এটা এবার নিবন্ধনে আসছে। এরকম না? আচ্ছা, পরে দেখেন এই যে এগুলো কত গতানুগতিক, এগুলো একসাথে সব পাবেন, এই গতানুগতিক। হ্যাঁ, তো একটি রম্বসের কর্ণদ্বয় যতক্ষণ এত ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয় গুণফল মনে রাখবেন। এটা আবার দেখেন এখানে বলছে একই রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত, তার মানে কি একটা রম্বস, এই যে দেখেন রম্বস, এই রম্বসের কর্ণদ্বয়ের দেওয়া এর ক্ষেত্রফল কত, তাহলে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, 8 × 9, তার মানে কত 36 হবে। বলছে এই রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের মানে পরিসীমা কত। এই বর্গক্ষেত্র, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে একটা বৃত্তের পরিসীমা ক্ষেত্রফল এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, বা একই ক্ষেত্রফলের সমান। তো বলছে যে একটা রম্বসের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এই কথা বলছে যে একটা রম্বসের ক্ষেত্রফল, তাহলে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা, তার মানে এর ক্ষেত্রফল যা, তাহলে এই যে পরিসীমা বের করবো এরকম বর্গক্ষেত্রের পরিসীমা, এর ক্ষেত্রফল কত তাই হবে। এটা ক্ষেত্রফল কত 36, আমার এর ক্ষেত্রফল 36 হবে। এটা হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 36 হবে, তাহলে এ সমান সমান কত 6 হবে। তাহলে পরিসীমা মানে কত 6 × 4, তার মানে কত 24, মানে 4টা 6 24 হবে, আনসার হবে কত 24। পরিসীমা সবগুলো যোগ, এটাও হচ্ছে 5 স্টার। এটা খুব আসে আর কি। হ্যাঁ, এটাও মনে নিবন্ধন আসছিল। একটি বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, একটা বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে এখানে 4√2, তাহলে অবশ্যই তাহলে বলছে এটা অবশ্যই 2 হবে। কি হবে 4 হবে, কারণ √2 তো ভাগ, তাই না? তাহলে ক্ষেত্রফল কত 4 স্কোয়ার মানে কত 16 ক্ষেত্রফল। যদি বলছে যে পরিসীমা কত, তাও কিন্তু 16 হতো, 4×4 = 16। তো ইয়েতে আসছিল আমাদের নিবন্ধনে আসছিল যে এর পরিসীমা কত, পরিসীমা 16 হয়, ক্ষেত্রফল 16, পরিসীমা 16। আচ্ছা। আর মোটামুটি সবগুলো সেম আছে। এগুলো সহজ আর কি, সহজ। হ্যাঁ।
আপনি পারবেন যে একটা এই যে বাগান চারদিকে 5 ফুট প্রস্থ আছে, তার মানে হচ্ছে তাহলে রাস্তার সহ ক্ষেত্রফল, তাহলে এটা এটা বড় হবে, এটা 80 জায়গায় এটা 90 হবে, এটা 70 জায়গায় কত 80 হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তা রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল 80 ইন্টু কত 70 বিয়োগ করতে হবে। তাহলে এই যে দেখেন, 90টা 80 না, এই 90টা 90, হ্যাঁ 90টা 80 আর 70টা 80 বিয়োগ করলে কত? 20টা 80 হয়। হ্যাঁ, তাহলে কত? 1600। ক্ষেত্রফল কত হবে? 1600। দেখ, ঠিক আছে বলেন স্যার তোমার। স্যার এই নিয়মটা নতুন শিখলাম, এইভাবে যে সঠিক করা যায় বুঝতে পারি নাই। এই যে 90টা 80 70টা 80 একেবারে সহজে করা যায়, এটা তো আগে মাথায় ধরে নেই স্যার। মিল থাকলে করবেন, ক্যালকুলেশন ট্রিক্স, এটা মিল থাকলে করবেন। কি আপডেট দিলা? কি হবে দেখো তো, বলো এখানে, এই যে এখানে না, তারপর স্যার ওইটা তো জিপ ফাইল, এক্সাক্ট করতে হবে। ওই আসছে এখানে। ও আচ্ছা, জিপ ফাইলে যায়, আমি ঠিক লক্ষ্য করি নাই। জিপ করো কেন? কোন ফাইলটা লাগবে? না দিচ্ছি। দাও না, 1 টাকা ফাইল 8 টাকা কোথায়? কাটো। ফাইলগুলো কি? এখানে একটা তো ফাইল ছিল না, সেটাই তো। ঠিক। তো পিসি থেকে নিয়ে নিয়ে আসা না? কিভাবে নিবা? আচ্ছা দেখি, এখান থেকে দেখেন, দেখি এটা এটা আসে কিনা দেখেন। দেখে নিন আছে কিনা। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তুমি ওটা ঠিক করো, ঠিক করে ফেলো এটা। দেখেন, দিছো?
কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করেন। একই সমবেত ভূমি বেলুনের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এই। দেখেন এর বেলুন বলছে না, বলেন বেলুনের আয়তন কত, কে বলবেন? বেলুনের আয়তন কত? বেলুনের আয়তন দেখেন, বেলুনের আয়তন হচ্ছে এখানে বেলুনের আয়তন, এটা মাঝখানেরটা যে সিলিন্ডার আর কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, পাই এখানে আর এর মান কত? ও ডিরেক্ট তো পাই আর 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 স্কোয়ার ডিরেক্ট দেওয়া আছে, পাই আর স্কোয়ার সূত্রই দেওয়া আছে, পাই আর স্কোয়ার এইচ, এই যে এটা। তো এখানে বলা আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা আছে, এটা অবশ্যই আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তন কত হবে? আয়তন মানে হচ্ছে ভিতরের জায়গাটা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ কত হচ্ছে উচ্চতা, তার মানে কত হবে? 60 ঘন মিটার। তো এই 60, এই 1 ঘন মিটার মানে হচ্ছে 1000 লিটার। ওকে, 1 ঘন মিটার মানে একটা 60,000 লিটার হবে। স্যার এই অঙ্ক আসে স্যার। 1 ঘন মিটার সমান সমান কত? 1000 লিটার। কুয়া কুয়া এটাও সিলিন্ডার, তার মানে কত? আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। আর এর মান কত হচ্ছে 1, এই যে মান কত হচ্ছে 10। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তার মানে কত হচ্ছে 10 পাই, 10 পাই। এই আর কি। তো এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ করছি। স্যার আমাদের সব ক্লাসই মোটামুটি হয়েছে, এখন কিছু কিছু অধ্যায় বাদ আছে, মানে কিছু সলভ কিছু করে ক্লাস বাদ নিলে সব আছে। রিকভার হয়ে যাবে। সলভ ক্লাস, হ্যাঁ সলভ ক্লাস নেবেন, হ্যাঁ অবশ্যই কথা বলবেন। আপনাদের ব্যাচে আলাদা করে 3টে করে সলভ ক্লাস নেন, বুঝতে পেরেছেন? তো অন্যরা কি করবেন না করবে জানেন না, আপনারা আপনাদের মতো করে সলভ ক্লাস নিয়ে নেন, বুঝতে পেরেছেন? স্যার আমাদের তো একটা সলভ ক্লাসও দেওয়া হয়নি এখন পর্যন্ত। এটা অফিসে সবাই ফোন করবেন, ঠিক আছে?